জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। সকাল থেকে 3টি দাবি নিয়ে তারা সংসদ ভবন এলাকায়। দর্শক দেখতে পাচ্ছেন জামাত কর্মীরা সংসদ এলাকায় তুলপাড় পরিস্থিতি করেছে। আজকের সংসদেও কিন্তু নতুন ঘটনা। এদিকে আজ সংসদ ভবনের এলাকা পুরোপুরি দখল নিয়েছে জামাত কর্মীরা। সরাসরি বিএনপির এমপিদের উপর আক্রমণ করেছে। সংসদ ভবনের ভিতরে আজকে নতুন ঘটনা ঘটে। এইভাবে আলটিমেটাম সংসদে বসে বাইরে রাজপথে যেটা দেওয়া যায় সংসদে এটা দেওয়া তো সম্ভব নয়, এবং বিধি অনুসারে আপনি প্রয়োজন হলে প্রস্তাব আকারে নিয়ে আসবেন। এইভাবে তাৎক্ষণিক সমাধান এইভাবে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে। আর ফেসবুক তো বাংলাদেশের মাননীয় মন্ত্রী সাহেব 17,000 কোটি টাকা বলেছে। 17,000 কোটি হোক বা 25,000 কোটি টাকা হোক, আমার মৌলিক অধিকার এখানে অ্যাট স্টেক। সুতরাং উই নিড দ্য ব্রিজ। আপনি যেভাবে বললেন স্বপ্নের ব্রিজ, এটা আমাদের সাম্যের অধিকার। বাংলাদেশের জন্য আরেকটি বিরাট সুখবর, কিন্তু কাজে লাগাতে পারছে না তারেক জিয়া সরকার, বিএনপি সরকার। তবে আমরা শুরুতেই বলতে চাই, যদি এই মহাসুযোগ অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার যখন অর্থ পাচারের গল্প জাতিকে শোনায়, তখন আসলে ঘোড়ায় ভি হাসে। তার মানে এই নয় যে আওয়ামী লীগের আমলে অর্থ পাচার হয়নি। তারেক রহমান নিজেই একটা ভুয়া। কারণ তারেক রহমান যদি রাজনীতিবিদ হইতো, রাজনীতি করতো, তাইলে সে সংসদে যাইতো। সে সংসদে না যাইয়া সে হাওয়া ভবনে গেছে। সে হাওয়া ভবন দিয়ে দেশের ভিতরে দুর্নীতি করছে। বিএনপি সরকার গঠন না করতে করতে তার পতনের ঘন্টা কিন্তু ভাই বেজে গেছে। বিএনপি সরকারের পতনের ঘন্টা বেজেছে। এইদিকে দেখতে পারি আজকের সংসদের বাহিরে জামাত এবং বিএনপির মুখোমুখি অবস্থায় জামাত কর্মীরা সরাসরি আক্রমণ করেছে বিএনপির উপর। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত কিছুদিন যাবৎ সংসদ ভবনের ভিতরে উত্তাল পরিস্থিতি। একজন এমপি আরেকজন এমপিকে দুইয়ে দেয়, দাওয়া পাল্টা দেওয়া দেয়। এখন দেখতে পারি সংসদের বাহিরেও এর উত্তাপ ছড়িয়েছে এবং নতুন ঘটনা ঘটে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সংসদের বাহিরের অবস্থা, এবং এই নিয়ে সংসদ ভবনের ভিতরেও যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, সেই সবও দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বলছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে 2 বেলা চলবে। সকালের অধিবেশনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, অধিবেশন শুরু হয়েছে কিনা জানাবেন, আর সংসদে আজ দিনে কি কি কর্মসূচি রয়েছে, প্রধানমন্ত্রী সংসদে এসেছেন কিনা জানাবেন। আজ যেহেতু 2 বেলা সংসদ চলবে, ঠিক সকাল 10:30 নাগাদ আসলে সংসদের যে প্রথম অধিবেশন সেটা কিন্তু আসলে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এখন ঠিক 10:30 বাজে, এবং ঠিক 3টে নাগাদ কিন্তু 3:30 নাগাদ দ্বিতীয় অধিবেশন আসলে সংসদের যে দ্বিতীয় ভাগের অধিবেশন সেটা আসলে চলার কথা। আপনি জানেন যে যেহেতু 133টা আসলে অধ্যাদেশ রয়েছে, সেই অধ্যাদেশগুলো আসলে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে সেগুলো আইনে পরিণত করার, যার ফলে যারা আসলে আইন প্রণয়নকারী যারা আছেন অর্থাৎ সংসদ সদস্য, তাদের আসলে হয়তো অতিরিক্ত সময় দেয়া লাগলেও সেগুলো যেহেতু বাধ্যবাধকতা রয়েছে, তার জন্যই মূলত এই ব্যবস্থাটি আসলে করা হয়েছে। এবং 2 ভাগে কিন্তু আসলে সংসদ চলবে আজ থেকে, এবং আগামীকাল কিংবা কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সংসদ যাতে শুক্রবারও চালানো যায় সেই পদক্ষেপ কিন্তু আসলে সংসদ সচিবালয় থেকে নেওয়া হচ্ছে। একটু জানাতে চাই যে আজ বেশ কিছু বিষয় দিয়ে আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার মধ্যে 133টা যেহেতু অধ্যাদেশ রয়েছে, তার মধ্যে 2টি আইনের বিষয় আসলে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে পাবলিক প্রকিউরমেন্ট আইন, এটা নিয়ে সংশোধন বিল উত্থাপন করার কথা রয়েছে। যিনি আসলে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী, তিনি কিন্তু সেটা আসলে বিল উত্থাপন করবেন। এছাড়াও শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যিনি আসলে পানি সম্পদ মন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশ হাওর ও জলভূমি সংরক্ষণ বিল 2026 এটা কিন্তু উত্থাপন করার কথা রয়েছে। আজকে কিন্তু এই 2টি বিলই আসলে উত্থাপন করার কথা রয়েছে। এছাড়াও জনগুরুত্বপূর্ণ বেশ কিছু আসলে বিষয় রয়েছে, যেহেতু তেল সংকট নিয়ে আসলে নানা ধরনের কথা রয়েছে, সেই বিষয়ে আসলে আলোচনার কথা রয়েছে। এর বাইরে আসলে হাওরে আসলে বার্সিবল সড়ক সংকট, সেই সব বিষয়ে আলোচনা করার কথা রয়েছে, এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের একটি দাবিও কিন্তু উত্থাপন করা হবে এই সংসদে। এছাড়া বেশ কিছু আসলে প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে। সেই প্রশ্ন জিজ্ঞাসার মধ্যে মূলত গুরুত্ব পাচ্ছে যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের যিনি মন্ত্রী, তার কাছে আসলে বেশ কিছু প্রশ্ন রাখার সুযোগ রয়েছে। এর বাইরে আসলে নৌ পরিবহন মন্ত্রণালয় কিংবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যারা আসলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন, তাদের কাছে বিভিন্ন প্রশ্নাদি কিন্তু আসলে সংসদ সদস্যদের রাখার যে সুযোগ, সেই সুযোগটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের কার্যাবলীতে। একটু জানিয়ে রাখতে চাই যে আজ শুধুমাত্র এই যে সকাল 10:30 নাগাদ যে সংসদ আসলে শুরু হবে, সেটা
সেটা বেশ কয়েক ঘন্টা আসলে সকালের ভাগে চলার কথা, অর্থাৎ দুপুর 1টা পর্যন্ত, এবং তারপর 3:30 নাগাদ কিন্তু যে বিকেলের যে অধিবেশন সেখানে সেই অধিবেশনটি শুরু হবে, এবং তার আগে আসলে সরকার দলীয় যেই বৈঠক সেটা কিন্তু 3টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। আমরা হয়তো জানাতে পারবো কি কি আলোচনা হচ্ছে এবং সংসদে কি হচ্ছে। এই ছিল জাতীয় সংসদ থেকে সবশেষ। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতায় এইভাবে আলটিমেটাম সংসদে বসে বাইরে রাজপথে যেটা দেওয়া যায় সংসদে এটা দেওয়া তো সম্ভব নয়, এবং বিধি অনুসারে আপনি প্রয়োজন হলে প্রস্তাব আকারে নিয়ে আসবেন। এইভাবে তাৎক্ষণিক সমাধান এইভাবে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে। আর ফেসবুক তো বাংলাদেশের ফেসবুক সম্পর্কে এটা এত বিশাল একটি বিষয়, প্রতিদিনই সরকারকে যাকে খুশি তারা মন্তব্য দিয়ে যাচ্ছে। সবকিছু আমলে নিলে এই সংসদ আর অন্য কোনো কাজ করতে পারবে না। নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শ দিয়েছে, সমালোচনা করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে, এবং তার এই ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সাউদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো, এবং মামলাও দেওয়া হয়েছে, এবং উপরের নির্দেশে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো। আমার প্রশ্ন হলো, এমনি সমালোচনার মধ্যে ছিল তেলটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমার প্রশ্ন হলো, উপরের নির্দেশ বলতে কাকে ওনারা বুঝিয়েছেন এটা আমি জানতে চাই। আর এর সাথে সাথে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে, এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। তার কারণ এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়, অথচ এই সরকার তো গণতান্ত্রিক সরকার, কাজে মানুষ কি কথা বলতে পারবে না? এজন্য আমি মাননীয় স্পিকারের মাধ্যমে এই বিষয়ে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমি বসেন, দয়া করে বসেন মাননীয় সদস্য। এটা পয়েন্ট অফ অর্ডার রূপে গৃহীত হলো না, এটা কোনো পয়েন্ট অফ অর্ডার হয়নি, বিধিও আপনি উল্লেখ করেননি। তবুও যেহেতু আপনি বিষয়টি বলেছেন, আমাকে বিরোধী দলীয় নেতা এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন, এই সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করেছে। এইভাবে আলটিমেটাম সংসদে বসে বাইরে রাজপথে যেটা দেওয়া যায় সংসদে এটা দেওয়া তো সম্ভব নয়, এবং বিধি অনুসারে আপনি প্রয়োজন হলে প্রস্তাব আকারে নিয়ে আসবেন। এইভাবে তাৎক্ষণিক সমাধান এইভাবে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে। আর ফেসবুক তো বাংলাদেশের ফেসবুক সম্পর্কে এটা এত বিশাল একটি বিষয়, প্রতিদিনই সরকারকে যাকে খুশি তারা মন্তব্য দিয়ে যাচ্ছে। সবকিছু আমলে নিলে এই সংসদ আর অন্য কোনো কাজ করতে পারবে না। তবুও মাননীয় বিরোধী দলের নেতা আমাকে বিষয়টি জানিয়েছেন, আমরা বিষয়টি খেয়াল করছি। মাননীয় মন্ত্রী সাহেব 17,000 কোটি টাকা বলেছে। 17,000 কোটি হোক বা 25,000 কোটি টাকা হোক, আমার মৌলিক অধিকার এখানে অ্যাট স্টেক। সুতরাং উই নিড দ্য ব্রিজ। আপনি যেভাবে বললেন স্বপ্নের ব্রিজ, এটা আমাদের সাম্যের অধিকার, সাম্যের প্রতীক, এটা আমাদের অধিকার। এবং আমি সম্মানের সাথে মাননীয় মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করব কবে নাগাদ এই ব্রিজ আরম্ভ হতে পারে এবং কত দিন লাগতে পারে। এবং আমি আরেকটু বলতে যাচ্ছি যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে হ্যাঁ, বরিশালে উনি এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আমি আরেকটু ধন্যবাদ জানাতে চাই, বিকজ একটা মেডিকেল কলেজও আনঅফিসিয়ালি আমি কথা হয়েছিল আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সাহেবের সাথে, আমি দেখতে পেলাম মেডিকেল কলেজ অনুমোদন হয়েছে। যা কামিং ব্যাক টু ভোলা ব্রিজ, আমি এতটুকু জানতে চাচ্ছি এটা কত দিন লাগতে পারে এবং কবে এই কাজ আরম্ভ হতে পারে। আপনাকে ধন্যবাদ স্পিকার। মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। মাননীয় স্পিকার, 2022 এবং 24 সালের সম্ভাব্যতা যাচাই পরিচালনা যেটা হয়েছিল, তাতে এই প্রকল্প শেষ হওয়ার মেয়াদ ছিল নির্ধারণ করা হয়েছে 2033 সালে। কিন্তু প্রকল্পটি এখনো যে পর্যায়ে আছে সেটা অনুমোদিত হয়ে কাজ শুরু করার সম্ভাব্য সময় এই মুহূর্তে বলার বা এই অবস্থাতে বলাটা সমীচীন হচ্ছে না, বা নির্ধারণ করা সম্ভব হয়নি। অতএব এটা আমাদের আগামী অর্থ বছরে যেহেতু অননুমোদিত প্রকল্প হিসাবে এডিপিতে রাখা হয়েছে সবুজ পাতায়, আমরা আশা করছি এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে করার সম্ভাব্য বা শুরু করার সম্ভাব্য তারিখ জানাতে সক্ষম হব। তবে এই প্রকল্প গ্রহণ করতে পারলে 2033 সালে শেষ হওয়ার তারিখ নির্ধারণ করা আছে। বাংলাদেশের জন্য আরেকটি বিরাট সুখবর, কিন্তু কাজে লাগাতে পারছে না তারেক জিয়া সরকার, বিএনপি সরকার, তবে ব্যর্থ দঞ্চা। তবে আমরা শুরুতেই বলতে চাই, যদি এই মহাসুযোগ বর্তমান অস্থির পৃথিবীতে বাংলাদেশের জন্য এটা একটা আল্লাহর রহমত,
এটা বাংলাদেশের জনগণের যে আদর্শ, সেজন্য এই রহমত আল্লাহ বাংলাদেশের জন্য হয়তো দিয়েছেন। এই সুযোগ যদি কাজে লাগাতে হয়, তাহলে সবার আগে অনতিবিলম্বে ইসরায়েল এবং আমেরিকার দালাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান বাটপারকে সরিয়ে দিতে হবে, তাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেই বাংলাদেশ এই সুফল কাজে লাগাতে পারবে, ঘটনা ঘটে যাবে। দর্শক, খবর, হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি 6 জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান। দেখেন, যেখানে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে সম্ভাব্য জ্বালানি সংকটে, যেখানে উবার চালক এবং পাঠাও চালকরা যারা গাড়ি চালিয়ে খায়, তারা অনেকে বাড়ি এসে মাছের ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছেন, পুরো জনজীবন এক প্রকার স্থবির। কারণ জ্বালানি সংকট হলে সব জায়গায় সমস্যা, একটা আতঙ্ক বিরাজ করছে যে বাংলাদেশ মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সেই মহামারীর মতো একটা আতঙ্ক, এবং শিক্ষা প্রতিষ্ঠান অর্ধেক বন্ধ করে দেওয়া হয়েছে। এতে এই আতঙ্কের মুখে এটা সত্যিকার অর্থে একটা মহা সুখবর যে না, বাংলাদেশে জাহাজ চলাচল করতে পারে, মানে জাহাজে এখন তেল আনতে পারবে। সংকট হওয়ার কথা না, কিন্তু সংকট হওয়ার আগেই তো বিএনপির লোকজন সংকট বাজিয়ে দিয়েছে। বাংলাদেশে কোনো জাহাজ কোথাও আটকে পড়েনি, এর মানে সংকট বাজার কোনো কারণ নেই, এবং পর্যাপ্ত মজুদ আছে, মজুদ শেষ হয়ে যাওয়ার সময় হয়নি। এর মধ্যেই পাম্পগুলোতে জ্বালানি নেই। তো বুঝেন যে জ্বালানি আছে তাতেই নাই, আর সত্যিকার অর্থে না থাকলে কি হবে? সুযোগ কাজে লাগাবে কিভাবে? এই সুযোগে আরো বেশি অতি মুনাফা করবে বিএনপিপন্থী ব্যবসায়ীরা, বিএনপিপন্থী সিন্ডিকেট বাজার মজুদদাররা। ওটা তাদের জন্য সুখবর। বিএনপি যদি সত্যি সুশাসনে বিশ্বাস করতো, কারণ দলবাজি ছাড়া তো বিএনপি কিছু বোঝে না। এই যে তারা প্রশাসক নিয়োগ দিয়েছে সিটি কর্পোরেশনে, জেলা পরিষদে, সব বিএনপির পরাজিত ক্যান্ডিডেট এবং বিএনপির লোকজন। এইটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের দলবাজি। এবং বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে একদম বিএনপির পাচাটা। কোনো আন্তর্জাতিক মানদণ্ড বা শিক্ষাবান্ধব বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, এরকম কোনো কিছু আমলে নেওয়া হয়নি। তো দর্শক, এই জায়গায় বাংলাদেশ কোনো ভালো জিনিস কাজে লাগাতে পারবে না, সব এলোমেলো করে ফেলবে। বরং ভালো কোনো খবর আসলে, যেমন কপাল ভালো, সৌদি আরবের খেজুর, জাকাত ফেতরার কিছু কাপড় টাপড় এবার গরিব মানুষ কিছুটা হলেও পেয়েছে হাসনাত আব্দুল্লাহর কারণে। কারণ এগুলো যে বরাদ্দ, এটা হাসনাত জাতিকে জানিয়ে দিয়েছেন, অনেক এমপি দিতে বাধ্য হয়েছে, আবার অনেক এমপি ওটা মেরে খেয়েছেন। যেমন শিশির মনির আসনে যে এমপি হয়েছেন, এক বুইরে খাটাস, এক যার 2.5 ঠ্যাং কবরে গেছে। এই ধরনের আধামারা লোককে মানুষ এমপি বানায়, এদের বিবেক আমি জানি না আসলে এমপি কেউ বানিয়েছে না তাকে দেওয়া হয়েছে। একে নমিনেশন দেয় কোনো দল, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, তার ব্রেইন শরীর কিচ্ছু কাজ করে না, ওই লোক তো খেয়ে দিয়েছে। এখন নাসিরুদ্দিন চৌধুরী তিনি নিজে না খেলেও তার লোকজন এটা মেরে খেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দিরাই সাল্লায় সেই ঈদ উপহারের যে টাকা কিংবা 10 লাখ টাকা কিংবা কাপড় টাপড় যা আছে, রুমাল টুমাল কিছু দেওয়া হয়নি, ঈদ কিন্তু চলে গেছে, মানে ওটা মেরে খেয়েছে। শিশির মনির আবার এটা দেওয়ার জন্য চিঠি দিয়েছে, আরে ওটা এখন দিবি কি, ঈদ শেষ, মানে ওটা খাওয়া তো শেষ। মানে কোনো ভালো কাজ বিএনপি করতে পারে না। দুম্বারগ্রস্ত সৌদি আরবের খেজুর, এগুলো সব বিএনপির লোকজন খেয়ে ফেলে। অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার যখন অর্থ পাচারের গল্প জাতিকে শোনায়, তখন আসলে ঘোড়ায় ভি হাসে। তার মানে এই নয় যে আওয়ামী লীগের আমলে অর্থ পাচার হয়নি, বরং আওয়ামী লীগের আমলে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ অর্থ বিদেশেও পাচার হয়েছে, যা আসলে রাজনৈতিক অর্থ না হয়ে বরং ব্যবসায়ী আমলাদের অর্থই বেশি বলে প্রমাণ পাওয়া যায়। কিন্তু কেন তারেক রহমানের এই অর্থ পাচারের গল্পে ঘোড়ায়ও হাসে তা তো আপনাদের জানা আছে, তাই না? তবু আবারও বলা যাক সে গল্প। বিদেশি মদতপুষ্ট এবং সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার সংসদে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি শ্বেতপত্রের দোহাই দিয়ে বলা হয়েছে 2009 থেকে 2023 সালের মধ্যে গড়ে বছরে 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে, এবং তা উদ্ধারে নাকি 10টি দেশকে চিহ্নিত করে টাস্ক ফোর্স এবং যৌথ অনুসন্ধান দল কাজ করছে। কিন্তু এই বিশাল অঙ্কের দাবির সত্যতা কতটুকু তা একটি সাধারণ অর্থনৈতিক সমীকরণ মেলালেই পরিষ্কার হয়ে যায়। 2009 সালে আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তখন বাংলাদেশের জিডিপি ছিল মাত্র 93 বিলিয়ন ডলার। বিগত 15 বছরে ধারাবাহিক 6 থেকে 7% প্রবৃদ্ধির ফলে 2024 সালে তা উন্নীত হয়েছিল 450 বিলিয়ন ডলারে। এখন যদি ইউনূস এবং তারেক রহমানের দাবি অনুযায়ী সত্যি 234 বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যেত, তবে আজ বাংলাদেশের জিডিপির আকার হওয়ার কথা ছিল 684 বিলিয়ন ডলার। আর সেটি অর্জন করতে হলে জিডিপির প্রবৃদ্ধি হতে হতো বছরে 10 থেকে 11%, যা বাস্তবে ঘটেনি। তাহলে কি বিশ্বব্যাংক, IMF সহ সমস্ত আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান মিথ্যা ছিল, নাকি রাজনৈতিক ফায়দা লুটতে
ইউনূস এবং তারেক রহমানরা মিথ্যে কথা বলছেন। বাস্তবতা হলো দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি, এবং সংসদের ভিতরে এবং বাহিরে যে অনেক ঘটনা করতেছে এইগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।